প্রতিবাদে সারা দেশের মানুষ, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন। সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয়, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি, সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে। তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এ এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা 2 দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে 2 দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে। আমাদের সমন্বয়ক সহ 60 জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ ভাই, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাবা মা মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন, ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না। এক থানা থেকে আরেক থানায় তাদেরকে ঘুরপাক খাওয়ানো হচ্ছে। এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি? আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। 71-এ কি 30 লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই, আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের 200 প্রাণ দিতে হবে? এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে, সরকার ব্যবস্থার কাছে, শাসন ব্যবস্থার কাছে, এই দেশের বিচার বিভাগের কাছে, এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি, একটা যৌক্তিক দাবি আদায়ে কেন 200 প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে? তার আগে কেন আহ্বান করা হয় নাই? কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই? প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে? একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে, তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে? এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে? আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী, যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উনি কি এই যে 200 লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত? এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন? উনি কি ক্ষমা চেয়েছেন? আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি, যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে? আমাদের সাথে তো আগেও বসা যেত, আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম, এর সমাধান হইতো। সরকারের যে যুক্তিগুলা তুলে ধরতো, আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম, সুন্দর সমাধান কেউ হতে পারতো না? এই লাশগুলার দায় কে নিবে? আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি, অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইরা কি ক্যাম্পাসে, তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়? এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের, সরি, কেন আমাদের ভাইদেরকে খোঁজ পাওয়া যাবে না? রিফাত রশিদের ভাই, রিফাত রশিদের বাবা পথে পথে কান্না করতেছে, ঘুরতেছে। ধানমন্ডি থানায় গিয়েছে, ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না। শাহবাগ থানায় গিয়েছে, শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না। নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে, নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না। তাহলে কোথায় পাবে রিফাত রশিদকে? আমার একটা জুনিয়র ছোট ভাই, ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে? রেসিডেন্সিয়ালের একটা 16-17 বছরের ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে। পুলিশ বাহিনীর সাথে, র্যাবের সাথে, ডিজিএফআই এর সাথে লাঠি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সাদা পোশাকে ছাত্রলীগ যুবলীগ কেন হামলা করবে? বাংলাদেশের পুলিশ বাহিনী, বিজিবি, এরা কি এতটা অপদার্থ হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের ভাইদেরকে নিধন করার জন্য? আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম, পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা, ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন। ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন।
ওনারা ভুলে যাচ্ছেন 1952 সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদাররা ব্যর্থ হয়েছে, 69-এ ব্যর্থ হয়েছে, 64-তে ব্যর্থ হয়েছে, 66-তে ব্যর্থ হয়েছে। ওনারা কিভাবে সফল হবেন? ওনাদেরকে এখনো বলবো, আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন, আমাদের ভাইদেরকে ছেড়ে দিন। আমি নিজে আতঙ্কিত। আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে, আশপাশে ডিজে পাই, ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে। আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না। এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না, এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না। আমরা আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোহাম্মদ মাহিন সরকার। আমি সমন্বয়ক হিসেবে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। দেশবাসী আমাদের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকেন যে আমরা কিছু বলবো, এবং মিডিয়ার যারা ভাইরা আছেন, আপুরা আছেন, তাদের প্রতি অনেক দায়িত্ব আমাদের খবরগুলো যথোপযুক্তভাবে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া। এখন সবাই প্রশ্ন করছেন যে সবকিছু ঠিক আছে কিনা। না, সবকিছু ঠিক নেই। তো আমি আজকে এখানে এখন কথা বলছি, আমি একটু পরে ঠিক নাও থাকতে পারি, আমার অস্তিত্ব নাও থাকতে পারে। তো আমরা এসে দাঁড়িয়েছি, পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে থাকে, সেই দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশে যা চলছে সেটা আসলে বলার ভাষা রাখে না। হেলিকপ্টার দিয়ে যখন আসলে গুলি করা হয়, সেই হেলিকপ্টার দিয়ে আসলে কাদের উপর গুলি করা হয়, কেন গুলি করা হয়, সেটা একটা প্রশ্ন। আমাদের আন্দোলন যখন শুরু হয়, সেই শুরুর দিক থেকে আমরা একটু বিষয়গুলো বিশ্লেষণ করি। শুরুর থেকে দেখা যাচ্ছে যে সরকারের যারা কর্তা ব্যক্তিরা আছেন, তারা বিভিন্নভাবে বলেছেন যে আমাদের উপরে নাকি পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছে, আমরা নাকি দেশ বিরোধী শক্তি ভর করেছে, এ জাতীয় অনেক কথা বলা হয়েছে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছি যে টানা 11-12 দিন অল আউট মুভমেন্ট বাংলাদেশে হয়েছে, বাংলা ব্লকেট চলেছে, কিন্তু কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, কোনো প্রকার প্রাইভেট প্রপার্টির ক্ষতি হয়েছে এমন তথ্য বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কেউ আমাদেরকে দিতে পারেনি। এটি একটি ইতিহাস হয়েছে। কিন্তু তারপর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকলো। আপনারা দেখুন, আমরা যারা শিক্ষার্থীরা আছি সবাই সাধারণ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে, রিডিং রুমে আমাদের এই ফেস খুবই পরিচিত। আমরা সেখানে আন্দোলনে নেমেছি কোন জায়গা থেকে? আমার তো অধিকার আছে স্বাধীন বৃত্তির। বাংলাদেশের সংবিধানের 40 নং অনুচ্ছেদ আমাকে স্বাধীন বৃত্তির অধিকার দিয়েছে। যদি শুধুমাত্র জন্মের উপর ভিত্তি করে কোনো কেউ বেশি সুবিধা পায়, তাহলে তো সেটা কখনোই কাম্য হতে পারে না একটা স্বাধীন রাষ্ট্রে। কালকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যে রায় এসেছে, সেখানেও এই কথাটি বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা আসলে মুক্তিযোদ্ধাদের জন্য, তারা পিছিয়ে আছে এজন্য নয়, তাদের জন্য উপহার। তো আমরা বলতে চাই যে এই উপহার আসলে কতদিন চলবে? বা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র বিপ্লবের আমরা যদি ইতিহাস পড়ি, সেই ইতিহাস অনুযায়ী আসলে মুক্তিযোদ্ধা কোটা বলতে কি বোঝানো হয় সেটি ব্যাখ্যা করার প্রয়োজন। বাংলাদেশে সবচাইতে বহুল চর্চিত শব্দ হলো মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা কি? আমি আজ অবধি পর্যন্ত আমি মাহিন শুনিনি যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যা কেউ দিয়েছে। তো বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের যে মূলনীতি, সেগুলোকেই আমরা তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে আমরা ধরতে পারি। এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটা ব্যাখ্যা। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, আমরা তো আমাদের প্রজন্ম 1971 আমরা দেখিনি, আমরা বইয়ের ইতিহাসে পড়েছি। ইতিহাসের বইগুলোতে যেভাবে লেখা আছে আমরা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এইভাবে যদি সবকিছু চলতে থাকে, তাহলে তো জিনিসটা আমাদের কাছে বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র, সেটা আমাদের আর বোধগম্য হয় না। আমার কত ভাইকে, আমার কত বোনকে পিটিয়ে গুলি করে মারা হয়েছে, তার কোনো হিসাবই নেই, তার কোনো হিসাবই নেই। বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা এত, নিহতের সংখ্যা অত। কিন্তু আমার কথা হচ্ছে, নিহতের সংখ্যা যাই হোক, আমাদের সাথে সরকার আজকে আলোচনায় বসতে যাচ্ছে। আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন খুব ভালো করে জানেন, সেই আলোচনার দিন তো আরো 10 দিন আগে শেষ হয়ে গেছে। আমরা তো বারবার সরকারকে আহ্বান করছিলাম যে স্যার আপনারা শোনেন, আপনারা আমাদের কথা শোনেন, আমাদের দুঃখ একটু বোঝেন স্যার। স্যার 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 বলতে বলতে আমাদের জিহ্বা বের হয়ে গেছে।
কিন্তু কোনো স্যার আসলেন না। স্যারেরা বললেন কি আমরা পাকিস্তানি পেতাত্তা। এ ধরনের কথা কেন বলবে? আমরা কি পাকিস্তানি পেতাত্তা? আমাদের উপর কি ভূত প্রেত ভর করে থাকে নাকি? আমাদের নাকি জন্মের ঠিক নাই, এ জাতীয় কথা হয়েছে। গত 16 তারিখ হাসা আমি দেখাতে চাই আর মিডিয়ার ভাইদেরকে যে এখানে আল মামুন নামে একজন সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির, তিনি আমাদের নামে বিভিন্ন ফেসবুক গ্রুপে, ফেসবুক আইডিতে তারা অভিযোগ করেছে আমরা নাকি বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে বলেছি। মুক্তিযোদ্ধাদের যারা তৃতীয় প্রজন্ম, সেই নাতিপুতির কাছ থেকে তো আমি নাগরিক সার্টিফিকেট নিয়ে বাঁচতে পারবো না। আমার নাগরিক সার্টিফিকেট কোনো তৃতীয় প্রজন্মের নাগরিকের কাছ থেকে আমার নিতে হবে না, এটা আমাদের স্পষ্ট কথা। তাতে কোনোভাবেই আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে চেতনা তার অবমাননা হয়েছে। আজকে আমার কত ভাইকে নিহত করা হয়েছে, সেটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানি কায়দার। সেটার দায় বারবার আমাদের যারা সাধারণ শিক্ষার্থী তাদের গায়ে দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, সুতরাং আমরাই নাকি তার জন্য দায়ী। আমরা তো বারবার বলছিলাম যে আমরা শান্তিপূর্ণ, আমরা দেখিয়ে দিয়েছি, আমরা ইতিহাস করেছি যে আমাদের অল আউট মুভমেন্ট চলছে, ফুল স্কেল মুভমেন্ট চলছে 12 দিন, কিন্তু সেখানে একটা জানমালের ক্ষতি হয়নি, একটি রাষ্ট্রীয় সম্পদ কিংবা প্রাইভেট প্রপার্টি ক্ষতি হয়নি। তারপর কি হলো? এর দায় সম্পূর্ণভাবে সরকারের নিতে হবে। আমরা কালকে 4টি পয়েন্ট আমরা দিয়েছি যে আমাদের অনতিবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিতে হবে, ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে, আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাকে যে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী ঘোরাঘুরি করছে তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে সরাতে হবে। আমরা যে 4টি কথা বলেছি সেই চারটি দাবি খুব দ্রুত 24 ঘন্টার মধ্যে আমরা বাস্তবায়ন, আর মাত্র 24 ঘন্টা আছে, বাস্তবায়ন দেখতে যাচ্ছি। আর যদি সেটার বাস্তবায়ন আমরা না দেখি, আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব। আমাদের যে দাবি ছিল সেটা কিন্তু কোটা সংস্কার নিয়ে। আপনারা জানেন বিগত কয়েকদিনের যে প্রেক্ষিত ছিল, আমার যদি লাশ পড়ে নিশ্চয়ই আমার বাবা আমার মা বসে থাকবে না, আমার চাচা বসে থাকবে না, আমার দাদা বসে থাকবে না, তারাও কিন্তু মাঠে আসবে। এভাবেই কিন্তু জনসম্পৃক্ততা তৈরি হয়েছে। এখন এটা কিন্তু জনমানুষের দাবি, গণমানুষের দাবি। সরকার কি এমন করলো? আমরা চাইলাম অধিকার আর তারা গদিকে বারবার আঁকড়ে ধরলো। তো আমার তাদের কাছে অবশ্যই প্রশ্ন আছে এবং আমাদের দাবি মানার আগে আমরা সর্বপ্রথম 24 ঘন্টার মধ্যে যে 4টি দাবি দিয়েছি সেই 4টি দাবির সম্পূর্ণ বাস্তবায়ন আমাদের সামনে দেখাতে হবে। তারপর আমরা যে 8 দফা দাবি দিয়েছি সেই 8 দফা দাবির বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরেই কিন্তু এই অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কিন্তু প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। কিন্তু তার পক্ষ থেকে আমার বিভাগের উনি শ্রদ্ধেয় অগ্রজ, সেই অগ্রজ উনি বাংলা বিভাগের একজন সম্মানিত শিক্ষার্থী ছিলেন, উনি ভাষা বিজ্ঞান পড়ে গিয়েছেন, কিন্তু উনি যেভাবে কোট করে রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেছেন আমরা খুবই মর্মাহত হয়েছি। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে উনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং শিক্ষার্থীদেরকে জন্য নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা উনি করবেন, এটাই আমাদের দাবি। এবং 4টি পয়েন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারের কাছ থেকে বাস্তবায়ন দেখতে চাই, তাহলে আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ বাংলাদেশে সবকিছু ঠিকঠাক চলছে। আমি বলতেছি, দুঃখ প্রকাশ করতেছি আবেগ আপ্লুত হয়ে পড়ার জন্য। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক সহ সমন্বয়কের পক্ষ থেকে ঘোষণা করছি, দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রে যারাই আছেন, যারাই শাসন ক্ষমতা পরিচালনা করেন, অনতি বিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত দেশের যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা বন্ধ করতে হবে। যাদেরকে গুম করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, তাদেরকে অনতি বিলম্বে সাংবাদিকদের সামনে হাজির করে কেন তাদেরকে গুম করা হয়েছে সেই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। আমাদের প্রত্যেকের যারা এই আন্দোলনে জড়িত ছিলেন এবং যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন প্রত্যেকের রাষ্ট্রকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত এই গণহত্যার সাথে জড়িত যে মন্ত্রণালয়, সবচাইতে বেশি যে মন্ত্রণালয়ের বাহিনী এই গণহত্যার সাথে জড়িত, ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে অনতিবিলম্বে
অব্যাহতি দিতে হবে এবং তার সাথে সাথে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মাননীয় সেতুমন্ত্রী সহ যারা এই আন্দোলনকে সন্ত্রাসীদেরকে উস্কে দিয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন এই আশা রাখি। এবং একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেসব নেতারা সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের উপর হামলে পড়েছেন তাদেরকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি দিয়ে এবং আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই দেশের যতজন শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পরিবার থেকে প্রত্যেককে চাকরির ব্যবস্থা, যে কোনো একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এবং একই সাথে আপনারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। সেই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে আমরা আমাদের মন্তব্য জানাবো। এগুলার ব্যাপারে যদি সরকার অতি দ্রুত ব্যবস্থা না নেয় এবং আমার ছোট ভাই, সিনিয়র সহ যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা আরেকবার রাজপথে নামবো। এবং আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এ দেশের সাধারণ জনগণ সহ প্রতিটা কর্মক্ষেত্রে প্রতিটা মানুষকে নিয়ে তখন আমরা রাজপথে দাঁড়াবো। এই ক্ষেত্রে পাশাপাশি আমি বলে দিচ্ছি, আগামী কালকের মধ্যে যদি আমরা আমাদের ভাইদের নিখোঁজ ভাইদের সন্ধান না পাই এবং আমাদের যেসব সরকারের যেসব সুবিধাভোগীরা, যেসব দায়িত্বশীলরা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সামনে থেকে এবং পিছন থেকে ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরশুদিন থেকে আমরা এই দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভাইদেরকে, আমাদের অগ্রজদেরকে আমরা আহ্বান করব তারা যেন তাদের অফিস নিজ দায়িত্বে বন্ধ রেখে অফিসের সামনে এসে প্রতিবাদ জানায় এবং মুখে কালো পতাকা বেঁধে এরকম নির্মম হত্যাযজ্ঞ এবং গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এই আহ্বান থাকবে। আমরা আবারও স্পষ্ট করে বলতেছি, আগামীকাল সন্ধ্যার মধ্যে যদি আমাদের নিখোঁজ ভাইদের সন্ধান না দেওয়া হয় এবং আর কোনো বাংলাদেশের কোনো একটি প্রান্তে আর একটি আমার দেশের মানুষের ঘামের বিনিময়ে কিনা টাকার কর দিয়ে যে বুলেট কিনা হয়েছে সেই বুলেট দিয়ে যদি আমার দেশের কোনো প্রান্তে আর একটি বুলেট ছোড়া হয় তাহলে পরশুদিন থেকে এ দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যে কোনো সচিবালয়, মন্ত্রণালয় সহ প্রত্যেকের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে পরশুদিন মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে প্রত্যেক ভাইয়েরা, আমাদের অগ্রজরা এবং আমাদের আমরা যারা শিক্ষার্থীরা আছি প্রত্যেকে তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো পতাকা বেঁধে কর্মবিরতি পালন করবে এবং অবস্থান নিবে। সরকারকে অনতিবিলম্বে আলোচনার মাধ্যমে আমাদের এই সকল সমস্যার সমাধান এবং যে সকল মন্ত্রী এগুলাকে উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের বাস্তবায়ন করতে হবে এবং আমরা সেটা দৃশ্যমান দেখতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে। অবশ্যই আমাদের পক্ষ থেকে গত পরশু আমাদের সিনিয়র সমন্বয়করা এই সকল ঘটনার নিন্দা জানিয়েছেন। আমরা যতদিন ছাত্ররা আন্দোলন করেছি ততদিন বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানের কোনো এক বিন্দুও ক্ষতি হয় নাই। যেদিন থেকে পেটুয়া বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর জন্য দায় যেমন সরকারের তেমনি যারা উৎপেতে থাকা সুবিধাবাদীদের। তো তাদের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা নেবে। কিন্তু সেই সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক কারোর সাথে সেভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। গত 2 দিন নাগাদ আমরা যাদের সাথে একেবারেই কন্ট্যাক্ট করতে পারতেছি না তার মধ্যে আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ ভাই, পাশাপাশি রয়েছেন আব্দুল কাদের ভাই, আমাদের সমন্বয়ক আব্দুল কাদের ভাই, সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত, আর একজন হচ্ছে সমন্বয়ক আবু বাকের মজুমদার। এবং এরা খুব সামনের সারি থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল।
তাদেরকে টার্গেট করা হয়েছে, হয়তো আমাকেও টার্গেট করা হচ্ছে, হয়তো মাহিন ভাইকেও টার্গেট করা হচ্ছে। কালকে যদি আপনারা আবার আমাদেরকে সাক্ষাৎ না পান, ধরে নিবেন আমাকেও গুম করা হয়েছে, মাহিন ভাইকেও গুম করা হয়েছে। আচ্ছা, তাহলে মাসুদ, আমরা যদি ছোট করে বলি, চারজন নেতার আপনারা আগামী কালকের মধ্যে মুক্তি চাচ্ছেন। আমরা চারজন নেতার গুম হয়েছে এই ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত। পাশাপাশি আমাদের অন্য নেতা কর্মীদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে। সরকারের এই ভয় ভীতি প্রদর্শনের কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমাদের কোন ভাইয়েরা কোথায় আছে, কোন বোনেরা কোথায় আছে, আমরা তাও জানি না। আচ্ছা, না, যদি আমরা ছোট করে ইয়ে করি, চারজনের আপনারা হচ্ছে এখন আগামী 24 ঘন্টার মধ্যে খোঁজ চাচ্ছেন। খোঁজ একই চাচ্ছি। সাথে যারা দায়ী মন্ত্রী আছেন বা এই ঘটনায় উস্কে দিয়েছেন তাদের বহিষ্কার চাচ্ছেন আগামী সন্ধ্যার মধ্যে, যে আগামী সন্ধ্যার মধ্যে। আগামী 24 ঘন্টার জি মধ্যে। জি, এইটাই একটু বলেন। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যেসব সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, রাষ্ট্রের সুবিধাভোগী মন্ত্রী থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে আমাদের মনে হয় না। আমরা মনে করি যতদিন তদন্ত চলবে ততদিনের জন্য যে সকল মন্ত্রীরা এর সঙ্গে দায়ী থাকতে পারে, সড়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্পেশালি শিক্ষামন্ত্রী এর দায় কখনো এড়াতে পারে না। ওনাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে, তদন্তকালীন মুহূর্তে অব্যাহতি দিয়ে তারপর বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি এটা না হয়, আমরা পরবর্তী দিন আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমাদের অগ্রজদেরকে, আমরা তাদের সন্তান, আমরা তাদের ভাই, আমরা তাদের অনুজ, আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা যেন মুখে কালো পতাকা বেঁধে তাদের অফিসের সামনে, প্রত্যেকে তার নিজ নিজ যারা বাসা বাড়িতে থাকে তারা নিজ বাসার সামনে, ছেলে সন্তান মহিলারা সহ মুখে কালো পতাকা বেঁধে অন্তত 10 মিনিটের জন্য হলেও যেন তারা এটার প্রতিবাদ জানায়। আমরা আরেকবার প্রকাশ করতে স্পষ্ট করতেছি, প্রত্যেকটা বাসা বাড়ি সহ, প্রত্যেকটা বাসা বাড়ির আমার মা বোন ভাই বোনেরা বাচ্চা কাচ্চা সহ প্রত্যেকে যেন মুখে কালো পতাকা বেঁধে, পরশুদিন যদি আমাদের দাবিগুলো পূরণ করা হয়, পরশুদিন যেন তারা নিজ বাসার সামনে দাঁড়িয়ে মুখে কালো পতাকা বেঁধে যেন 10 মিনিটের জন্য হলেও যেন তারা এই প্রতিবাদ জানায়। আমরা এই আহ্বান জানাচ্ছি। 24 ঘন্টা মানে আগামী কাল। 24 ঘন্টা পরে সারাদিনের যে- তাদেরকে দাঁড়ানোর জন্য আহ্বান করছি দুপুর 11টা থেকে 12টার মধ্যে। সেখানে কি আবার এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় ধাওয়া পাল্টা দেওয়া হয় বা দ্বিতীয় কোনো পক্ষ এসে সুবিধা নেওয়ার, আপনারা কি মনে করেন কারফিউ চলছে? কারফিউ তো হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হওয়া নিষিদ্ধ, বাট আমার অফিসের নিচে, আমার বাসার নিচে যদি আমি আমার ছেলে সন্তান নিয়ে বা আমার ভাইদেরকে নিয়ে আমি মুখে কালো পতাকা বেঁধে দাঁড়াই, এখানে কারফিউর কি কোনো সমস্যা হবে? সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না। আর এটা আমাদের একটা মৌন প্রতিবাদ। না, অফিসের নিচে তো আসতে পারবে না, মানে বাসা বাড়িতে তাহলে হতে পারে, কারণ অফিস তো বন্ধ। এটা অফিস যদি বন্ধ থাকে তারা তাদের বাসার নিচে দাঁড়াবে, যদি অফিস খোলা থাকে অফিসের নিচে দাঁড়াবে, তারা জাস্ট মুখে কালো পতাকা বেঁধে তারা এটার সাথে সম্মতি জানাবে যে যেটা হচ্ছে সেটা অবিচার হচ্ছে এবং এই অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি, তারা রাষ্ট্রকে এই বার্তাটা দিবে।